ছাদে বসে ইতি আপুর বানানো টেস্টি কফি এনজয় করছি আমি আপুরা আর খালামণি। ইতি আপুর বানানো কফি জাস্ট ওয়াও। খালামণি আমার পাশে বসে আমার মাথায় ম্যাসাজ করে দিচ্ছে আর আমরা সবাই মিলে কালকের পার্টির কথা ডিসকাস করছি। রাতের এই ঠান্ডাক্তার বাতাসটা অনেক ভাল লাগছে। আর ছাদে লাগানো ফুলের সুবাসে পুরো ছাদ এটা সুন্দর স্মেলে টুইটুম্বর করছে। আহা, খুব আরাম লাগছে এই বাতাসটা। সাদিফ ভাইয়া হাতে ল্যাপটপ নিয়ে কার সাথে ফোনে কথা বলতে বলতে ছাদের ভিতরে আসছেন। উনি এসে খালামণির পাশে বসতে বসতে ফোনে কথা বলতে লাগলেন। ওকে, নো প্রবলেম, এখন ফ্যামিলির সাথে আছি, আই উইল কল ইউ লেটার। কথাগুলা বলেই ফোন রেখে দিল ন। এরপর ল্যাপটপ অন করে কি যেন করছেন। আমার মাথায় ঘুরছে উনি এত রাতে কার সাথে কথা বলছেন, তাও আবার ফ্যামিলি আছে বলে কল কেটে দিল ন। যাক, মনের সন্দেহটা একটু আপুদের সাথে শেয়ার করি। আপুদের আস্তে আস্তে বললাম, এই ইতি আপু সাদিফ ভাইয়ার গার্লফ্রেন্ডকে তোমরা দেখেছ? প্লিজ প্লিজ আমাকেও দেখাও না। আচ্ছা, উনার গার্লফ্রেন্ড কি অনেক সুন্দর? প্লিজ বলো না। আমার কথা শুনে আপুরা হা 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 করে হাসতে লাগলেন আর জুমান আপু বললেন, দাঁড়া, তোর মনের প্রশ্নটা আমি আশক করছি ভাই থেকে। এই ভাইয়া তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? আর থাকলেও শেফাকে একটু দেখাও তো। শেফার নাকি তোমার গার্লফ্রেন্ডকে দেখার অনেক ইচ্ছা? হ্যাঁ, আছে তো আমার গার্লফ্রেন্ড, অনেক সুন্দর দেখতে সে, কিন্তু সরি আমি দেখাতে পারবো না তোকে শেফা, তুই আবার নজর লাগিয়ে দিবি, সো আমি রিস্ক নিতে পারবো না। আর ওকে যত আর্লি পারি আমার বাসায় নিয়ে আসবো বিয়ে করে। সবাই রাজি আমাদের বিয়েতে, শুধু আমার বউটা একটু বড় হোক। কি বলো মা? অবশ্যই বাবা, মেয়েটা যে একদম আদুরে আর দেখতে তো মাশাল্লাহ। বাহ, খালামণিও জানেন, তার মানে ব্যাপারটা অনেক সিরিয়াস। তবে সাদিফ ভাইয়ার কথা শুনে আমার কেন জানি অনেক খারাপ লাগল, একদমই ভালো লাগেনি। কিন্তু আমার মন খারাপে কার কি? ধুরু, যার ইচ্ছে সে বিয়ে করুক, যা ইচ্ছা করুক। কফিও আর ভাল লাগছে না। অবশ্য ফুল এক মগ কফি আমার জন্যে খাওয়া ইম্পসিবল। তাই টেবিলে রেখে খালামণির গায়ে হেলান দিয়ে বসে আকাশ দেখছি। আর আপুরা কথা বলতেই আছেন। সাদিফ ভাইয়া বলে উঠলেন, সবাই কফি খাচ্ছে, আমারটা কই? ইতি আর্লি, যা ভাইয়ের জন্যে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে আয়। আচ্ছা ওয়েট, যাওয়ার দরকার নাই, শুটকিমন্ত্রী মনে হয় আর খেতে পারছে না। ওর মগটা পাস করো তো মা। উনার কথা শুনে খালামণি মগের দিকে হাত বাড়ালেন। আর তখনই আমি বলে উঠলাম, আরে না না, আমি বানিয়ে আনছি, এগুলো আমার এটো হয়ে গেছে, আমি নিয়ে আসছি। চুপ, তোকে বলেছি আমি। আর তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে, আমাদের বাসায় একা একা কিচেনে যাবি, তাও ছাদ থেকে? হা হা হা, ভিতুর ডিম একটা, মা দাও তো মগটা, না হলে এই কফি নষ্টের জন্যে গুনাহর ভাগিদার আমারও হতে হবে। উনার কথা শুনে ইচ্ছা করছে উনার মুখটা খামচি দিয়ে ছিঁড়ে ফেলি। ভালো মানুষের আসলেই কোনো দাম নেই। উনার গার্লফ্রেন্ডকে যে কি করেন আল্লাহই জানেন। আবার এখন আমার এটো কফি খাচ্ছেন। ইসস, কি একটা অবস্থা। আর একটু আড্ডাক্তার দিয়ে ঘুমাতে চলে গেলাম আমরা। আমাকে খালামণি মায়ের মতো করেই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা আর খালামণির হাতের ছোঁয়া একদমই সেম।
মাঝরাতে কুকুরের ডাক্তার শুনে ভয় ঘুম থেকেই উঠে গেলাম। খালামণি আমাকে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু কুকুরগুলো এভাবে ডাক্তারছে কেন? এটা সাদিফ ভাইয়ারই কুকুর। আমি সিউর। কারণ এটা আবাসিক এলাকা আর এখানে লোকাল কুকুর থাকার চান্স নেই। আবার আশেপাশের কোনো বাসার কুকুরও তো হতে পারে। কিন্তু এত রাতে কুকুর ডাক্তারছে কেন? কোনো ভূত দেখে নিত? নাকি কোনো চোর? ওহ আল্লাহ! ভূত হবে হয়তো। আল্লাহ গো! এবার আর দেরি না করে কম্বলের নিচে ঢুকে খালাকে জড়িয়ে ধরলাম টাইট করে। অনেকক্ষণ পরেও ঘুম আসছে না। অনেক ভয় লাগছে। আমার জন্যে খালামণিরা লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে। আমার তাও ভয় লাগছে। সাদিফ ভাইয়া আসলে ঠিকই বলেন। আমি একটা ভিতুর ডিম। কি করব ভেবে পাচ্ছি না। তাই মোবাইলটা নিয়ে ফেসবুকে লগ ইন করব ভাবলাম, কিন্তু আবার মনে এলো সাদিফ ভাইয়া তো সব এফবি মেসেঞ্জার ডিলিট করিয়ে দিয়েছিলেন আপুকে দিয়ে। ধুর, ভাল লাগছে না। হোয়াটসঅ্যাপে গেলাম। সবার মেসেজের রিপ্লাই দিয়ে ইউটিউবে গেলাম। ইউটিউবে চিকেন রোস্ট রান্না দেখছি। তখনই হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো সাদিফ ভাইয়ার। এত রাতে না ঘুমিয়ে কি করছো? হ্যাঁ, উনি এত রাতে বুঝি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে হয়তো। এমনি ঘুম আসছিল না। রিপ্লাই দিল ও মা, উনি তো সাথে সাথে সিন করলেন। কেন? মা আর তোমার আপুরা ঘুম? হ্যাঁ, তাই ওদেরকে ডিস্টার্ব করতে মন চাচ্ছে না। কেন ঘুম আসছে না বলো? কুকুর ডাক্তার ছিল তো তাই। ঘুম ভেঙে গিয়েছে। আর আসছে না ঘুম। হাহা ভিতুর ডিম। নিচে আমার ডন ডাক্তার ছিল। ওর পায়ে শিকল আটকে গিয়েছিল। তাই আমাকে ডাক্তার ছিল। ভয় পেও না, ঘুমাও। উনার কুকুরের নামই ডন। নিজে যেমন ডন, কুকুরের নামও ডন। এই ডনের জন্যে আমার ঘুম শেষ। আবার উনাকে রিপ্লাই দিল চেষ্টা করছি। ঘুম আসলে ঘুমিয়ে যাব। আপনি আপনার গার্লফ্রেন্ডকে সময় দেন। আমি ম্যানেজ করে নিব। উনি আর রিপ্লাই না দিয়ে একেবারে ভিডিও কল দিল রিসিভ করব নাকি করব না ভাবতে ভাবতে রিসিভ করে ফেললাম। সাদিফ ভাইয়া খালি গায়ে। কি লজ্জা! আমি কল রিসিভ করেই নিচে তাকিয়ে গেলাম। এবার উনি বলতে লাগলেন, কিরে এইদিকে তাকাও, আমি আছি কলে, তুমি ঘুমানোর ট্রাই করো। আমি উনার দিকে তাকাতেই উনি একটা সুইট স্মাইল দিল আর আমিও হেসে দিল উনার হাসিতে। এই না হেসে চোখ অফ করো। আমি ফাইলস চেক করতেছি প্লাস তোমাকেও দেখছি। সো চোখ অফ করো শেফা। আমি আর কি করব? মোবাইল বালিশের সাথে সেট করে চোখ অফ করে ঘুমানোর ট্রাই করছি। এখন সাদিফ ভাইয়ার উপস্থিতিতে আর ভয় লাগছে না। কেউ তো একজন জেগে আছে। এটাই শান্তি লাগছে মনে। এরপর একেবারে আল্লাহর নাম নিয়ে ঘুম দিল সকালে উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে রইলাম। মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ চেক করছিলাম। সাদিফ ভাইয়া কল কাটলেন ভোর 5টায়। ও মাগো, এতক্ষণ উনি কলে ছিলেন? উনি তো কল করেছিলেন রাত 2টার দিকে। কি জানি এতক্ষণ উনি কি করলেন। জুমান আপুর ডাক্তার আমি আর ইতি আপু নাস্তা করতে গেলাম ডাক্তার নিঙে। গিয়ে দেখি খালামণি, খালু আর জুমান আপু বসে আছে। আমাকে দেখে খালামণি বললেন, আয় শেফা, বসো, আমার পাশে আয়। আর ইতি তোর ভাইকে ডেকে নিয়ে আয়।
আজকে ছেলেটা উঠল না কেন কি জানি। এমনি তো সকালে মর্নিং ওয়াক, জিম কিছুই মিস দেয় না। আজ এতক্ষণ ঘুমাচ্ছে। শরীর খারাপ করেনি তো? ওকে মা, আমি ভাইকে ডেকে আনছি। ইতি আপু। আর আমি ভাবছি কি হলো উনার। রাতে তো ঠিকই ছিলেন। আমাকে পাহারা দিতে গিয়ে নিজে সিক হয়ে গেলেন নাকি? একটু পরেই দেখলাম উনি আসলেন। এসেই আমার পাশে বসলেন। উনি আসতে আসতে খালা খালু আপুরা খেয়ে বসে আছেন। আর আমি এখনো একটা পরোটা খেতেই পারিনি। এত স্লো খানা খাই কেন আমি? এই সিংহটাও এসে গেছে। উফ আল্লাহ। আর্লি খেতে গেলে আমার গলায় আটকে যায় খাবার। তাই চেয়েও স্পিডে খেতে পারি না। খালামণি সাদিফ ভাইয়াকে বলে উঠলেন, কিরে সাদি, তোর কি শরীর খারাপ করছে? আজকে নামাজ পড়িসনি? নামাজ শেষে মাকেও তো দেখতে আসলি না। আর ওয়াকেও গেলি না। কি হয়েছে? আরে না মা, রাতে কাজ করছিলাম। এক্কেবারে নামাজ পড়ে ঘুমিয়েছি। তাই আর খবর ছিল না। ওহহ, তাই বল। নাস্তা খেয়ে নে। তোমরা খাচ্ছ না যে? ও একা কেন খাচ্ছে? আরে ভাই, আমাদের খাবার পেটে এখন হজম হয়ে যাচ্ছে। তুমি কি জানো না ও কত স্লো খাই? ইতি আপু। ওহহ, এই আরেকটা পরোটা নাও। কি? আরও একটা পরোটা? এই গন্ডাক্তার আমাকে মেরাই ফেলবে আজকে। তাই সাদিফ ভাইয়াকে বললাম, না, আমার হয়ে গেছে। শেষ খাওয়া। আমি উঠছি। চুপচাপ বসে থাকো। মা, ওকে পাউরুটিতে বাটার লাগিয়ে দাও তো। তোমার বোনের মেয়ে একটা পরোটাও খেতে পারে না। এই পরোটা ফিনিশ করো। আমি কিছু না বলে উঠে যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত টেনে আবার বসিয়ে দিল চেয়ারে আর বললেন, মেজাজ ঠান্ডাক্তার আছে এখন আমার। দয়া করে বকা দিতে বাধ্য করিও না। একটা পরোটাও ফিনিশ করনি। এক পিস খাও পাউরুটি। প্লিজ। তোমার হেলথের দিকে একটু খেয়াল করো। উনার এই শান্ত কথায় যে অনেক রাগ চেপে আছেন আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন ফরজ কাজ হলো পাউরুটি আর বাটার খাওয়া। না হয় উনি আমার ইজ্জতের ফালুদা বানাবেন। পাউরুটি খাওয়া শেষে উঠে যাচ্ছিলাম, সাদিফ ভাইয়া আবারও আমার হাত টেনে চেয়ারে বসিয়ে বললেন, আমার খাওয়া শেষ পর্যন্ত বসে থাক। আরে না, আমার বাসায় যেতে হবে এখন। মামার বাসায় যেতে না হয় লেট হবে। এখান থেকে যাবি তুই আমাদের সাথে। খালা আর দাদিকে জানিয়ে দিয়েছি। উনারা ঠিক টাইমে রেডি হয়ে যাবে। আর আমাদের সাথেই তো যাবি তোরা। সো এখান থেকে রেডি হয়ে যাবি একেবারে। আরে কি বলছেন? আমি কাপড় আনিনি। আপুদের কাপড় আমার হবে না। প্লিজ, আমাকে ড্রাইভার আঙ্কেলকে দিয়ে হলেও পাঠিয়ে দিন না। ও খালামণি, উনাকে বুঝাও না। আমি কি বলবো বলতো? এই ছেলের কি বুদ্ধি নেই। জুমান, ইতি আর আমার কাপড় কি শেফার হবে? শেফা আমাদের চেয়ে কত স্লিম। আমি তোর বাবাকে বলে ব্যবস্থা করছি। মেয়েটার ইচ্ছাটাও একটু বুঝো। খালামণি। উফ, চুপ করো তোমরা। কি এক ড্রেস লাগিয়েছ? ও কি উইখানে কাউকে রং দেখাতে যাচ্ছে? উপরে যাও তো তুমি ফুল। কাপড়ের চিন্তা তোমার করতে হবে না। গো নাও। চিল্লিয়ে কিছু না বলেই উঠে চলে গেলাম। মোবাইলে গেমস খেলছি বসে বসে আর আপুরা রুম ঠিক করছে। খালামণি 3টা প্যাকেট নিয়ে রুমে এলো।
এক নজর তাকিয়ে খালামণির দিকে আমি আবার গেমসে মন দিল ম। 2টা প্যাকেট বিছানার উপর রেখে আরেকটা প্যাকেট নিয়ে খালামণি আমার সামনে এসে বললেন, শেফা দেখ তো এই ড্রেসটা পছন্দ হয় নাকি? আজ এটা পরেই যাবি জারাভির বার্থডে পার্টিতে। আমি অবাক হয়ে খালামণিকে বললাম, তুমি এখন ড্রেস কই পেলে? আর এটা তো কালকের শোরুমটার প্যাকেট। ওহ খালামণি, উইখানে সব ড্রেস আনস্টিচ। কিভাবে পরব বলো তো? তোমার ছেলেটা কিচ্ছু বুঝে না কেন? আমাকে বাসায় দিয়ে আসতে বলো ড্রাইভারকে। বড্ড কথা বলিস তুই। আগে তো ড্রেসটা দেখ, তারপর না হয় পছন্দ না হলে বাসায় চলে যাবি। আমি কিছু বলার আগেই সাফিদ ভাইয়া বলল, কেন পছন্দ হবে না? আমি নিজে কিনেছি ড্রেসটা। পছন্দ না হলেও পরতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন। এই সাদিফ ভাইয়া চোরাইয়াটা শুধু লুকিয়ে লুকিয়ে কথা শুনবে আর আমাকে পিঞ্চ করবে। জল্লাদ একটা। আমি খালামণিকে বললাম, তোমার ছেলে পছন্দ করে এনেছে, এখন দেখে আর কি করব আমি? উনি তো তোমার সামনেই আমাকে হুমকি দিয়ে দিল। আচ্ছা কখন রওনা দিব আমরা? খালামণিকে বলতে না দিয়ে উনি আবার বললেন, এই তো ভালো মেয়ে, আমরা 11:30টার দিকে বের হব। এখন 10টা। সো তোমরা আর্লি রেডি হও। রাক্ষসটা কথাগুলা বলে চলে গেল। এতক্ষণ রুমের দরজায় দাঁড়িয়ে ছিল। রুমে ঢুকেইনি। যেন রুমে আসলে উনার অনেক বড় পাপ হবে। হুহ। এরপর আমি ড্রেস নিয়ে খালামণির রুমে চলে গেলাম শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে ড্রেসটা পরলাম। আমি তো পুরাই অবাক। কি সুন্দর ফিটিং হয়েছে আমার এই ড্রেসটা। ওয়াও। ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দেখছি ড্রেসটা অনেক অনেক সুন্দর। পাকিস্তানি ড্রেসগুলো এমনিও অনেক সুন্দর। সাদিফ ভাইয়া আমার জন্যে ড্রেস কিনলেন, তাও এতগুলা। বুঝলাম আমি তো এমন ব্র্যান্ডের ড্রেস কম কিনি, তাই হয়তো দয়া করে কিনে দিয়েছেন। এসব কথা ভাবতে ভাবতে চুলে তাওয়াল পেঁচিয়ে নিলাম। ওড়নাটা গায়ে জড়িয়ে আপুদের রুমে যাচ্ছিলাম। কিন্তু কেউ আমার হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে গেল। আর আমি তার একটানে তার বুকের উপর গিয়ে পড়লাম। মুখ তুলে দেখি সাদিফ ভাইয়া। চারদিকে তাকিয়ে দেখলাম এটা তো সাদিফ ভাইয়ার রুম। আর উনি একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ভাইয়া কেন এনেছেন আমাকে এখানে? ছাড়ুন, রেডি হতে হবে তো। উনি আমার কোমর জড়িয়ে অন্য হাতের আঙ্গুল দিয়ে আমার গালে স্লাইড করতে করতে লোভ হয়ে যে বললেন, এই নিয়ে 2বার দেখলাম আমি তোমাকে শাওয়ার নেওয়ার পর। মাশাল্লাহ, তুমি জাস্ট মাশাল্লাহ। কেন এত সুন্দর তুমি? বলো তো, একটু কম সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? তাহলে সবার নজর তোমার উপর পড়ত না। আর সমস্যা নেই, আমি যতদিন বেঁচে আছি তুমি নিরাপদ অ্যান্ড আমার লকারে লকড আছো। এর আগে যদি কখনো আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে প্লিজ তুমি তোমার যত্ন নিবে আর মায়ের সাথেই থাকবে। কখনো বিয়ে করবা না। আর একটা বেবি অ্যাডপ্ট করে নিবা। সাদিফ ভাইয়ার এমন কথায় আমার গায়ে শিরশির করে উঠল। উনার না থাকার কথাগুলো আমার হজম করতে কষ্ট হয়। প্রচণ্ড কান্না আসে আমার উনার এমন কথাগুলা। উনি কি বুঝেন না আমার কষ্ট হয় উনার মারা যাওয়ার কথা শুনলে? এসব চিন্তা করতেই আমার চোখে ভিড় করল 7 সমুদ্রের পানি। আমি সাদিফ ভাইয়াকে কাঁপা কাঁপা কণ্ঠে উনাকে বলল, আপনি এমন কেন? বুঝি না আমি আপনার কথা। সবসময় আপনি আমাকে এমন করেন কেন? আর মরার কথা বলা কি ফরজ? আপনার আগে আমিও তো মা।
কথা শেষ করতে না দিয়েই উনি আমার মুখে হাত দিয়ে বললেন, চুপ চুপ চুপ, ভুলেও উচ্চারণ করবি না এসব কথা। বেশি মুখে মুখে কথা বলতে শিখেছিস? একদম। আমি উনার হাত আমার মুখ থেকে সরিয়ে বললাম, আপনিও বলবেন না তাহলে না থাকার কথা। আমার জাস্ট ভাল্লাগে না এসব। আমার কথায় উনি মুচকি হাসলেন। আর আমি চোখে পানি নিয়ে উনার দিকে তাকিয়ে আছি। এবার সাদিফ ভাইয়া আমার চোখ মুছে দিয়ে আমার চুলে পেঁচানো তাওয়ালটা খুলে নিয়ে আমার চুল মুছতে লাগলেন আর বললেন, ডোন্ট ক্রাই ফুল। আচ্ছা, এত সুগন্ধ কেন তোমার চুলে? একদম মন মাতানো। এমন ভেজা চুলে কোনোদিন কোনো ছেলের সামনে যাবে না। আর কত লম্বা তোমার চুল! তুমি সব দিক দিয়ে একদম মাশাল্লাহ। আচ্ছা যাও ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নাও, লেট হচ্ছে। সাদিফ ভাইয়ার এমন কাণ্ড আর কথায় আমার মাথা কাজ করা অফ করে দিয়েছে। লজ্জায় আমার গাল জ্বলছে। উনাকে বোঝা জাস্ট ইম্পসিবল। আর কিছুই না বলে আমি দৌড় দিয়ে আপুদের রুমে চলে গেলাম। আপুদের সাথেই রেডি হতে লাগলাম। কামিজটা একদম লং আর ডিপ রেড কালার। প্যান্টের ডিজাইনটা জোস। ড্রায়ার দিয়ে চুল শুকাতে আমার একদম ভাল্লাগে না, তাই ভেজা চুলগুলো ভালো করে মুছে নিলাম। মুখে একটু পাউডার দিল চোখে চিকন করে আইলাইনার আর ঠোঁটে লাল লিপস্টিক দিল ব্যাস আমার সাজ শেষ। এখন শুধু চুল শুকানোর অপেক্ষা। কিন্তু ভেজা চুলেই বের হতে হবে, কারণ অনেক লেট হয়ে যাচ্ছে। মামি বারবার কল করছে খালামণিকে, তাই ওড়নাটা মাথার উপর দিয়ে সুন্দর করে সেটিং করে নিলাম। আমাকে দেখে জুমান আপু বলল, মাশাল্লাহ মাশাআল্লাহ, শেফা তোকে দেখতে তো পুরাই পাকিস্তানি মনে হচ্ছে। একদম চেরির মতো লাগছে দেখতে। ব্লাশেন না লাগিয়েও তোর গালের দুই পাশে তো একদম লাল হয়ে আছে। বাহ! হ্যাঁ জুমান, আমাদের শেফা তো এক পিস। আর আমি যদি ছেলে হতাম না তাহলে শেফাকে নিয়ে ভাই আর আমার মধ্যে দফায় দফায় মারপিট লাগত। হা হা হা। ইতি আপু, কেন কেন মারপিট কেন করতে তোমরা? এই ইতি কি বলছি সেগুলা? আর্লি কর। সাদিফ ওয়েট করছে নিচে। আর আমার শেফা তো লাখে একটা। শেফা মা যা, তোরা সাদিফের সাথে যা। আমি, তোর খালু আসছি অন্য গাড়িতে আর আমরাই রুবি আর তোর দাদিকে উঠিয়ে নিব। আপু আর খালামণির কথাটা বুঝিনি কিন্তু আর আশক করিনি কিছুই। নিচে নেমে গেলাম। সাদিফ ভাইয়া গাড়ির সামনে দাঁড়িয়ে ফোন কথা বলছেন। উনাকে তো মাশাল্লাহ এত হ্যান্ডসাম লাগছে পাঞ্জাবিতে। ডিপ ব্লু পাঞ্জাবিতে উনাকে জাস্ট দেখে থাকতেই মন চাচ্ছে। হাতাগুলো কুনুই পর্যন্ত উঠিয়ে রেখেছেন আর চুলগুলো জেল দিয়ে সেট করা। ছোটখাটো একটা ক্রাশ খেলাম। ইয়া আল্লাহ, কি ভাবছি এসব! তওবা তওবা। আচ্ছা উনি পাঞ্জাবি পরেছেন কেন? ওহহ, আজকে তো শুক্রবার। আমিও আরেক জিলা। আর এদিকে শেফালিকে দেখে সাদিফ জাস্ট হা হয়ে আছে। ওকে দেখেই মোবাইল রেখে দিল। এত সুন্দর কেন এই মেয়েটা? এই মেয়ে আমাকে মেরাই ছাড়বে। মাশাল্লাহ, সি ইজ সো প্রিটি। মাথায় কাপড় দেওয়ার কারণে আরো বেশি আদুরে লাগছে। এখন আরও কে বাবু মনে হচ্ছে না। কারো খারাপ নজর না লাগুক আমার ফুলের। আর লাগলেও তার চোখ তুলে নিব আমি। এসব ভেবেই সাদিফ একটা প্রশান্তির হাসি দিল। ভাই ভাই, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর? মা তো বলল লেট হচ্ছে।
কিন্তু তুমি তো এখনো হা করে শেফার দিকে তাকিয়ে আছো। ইতি আপু। আপুর কথা শুনে সাদিফ ভাইয়া রাগী চোখে তাকালো ইতি আপুর দিকে, আর আপু হা 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 করে হাসছে। শেফালি আর জুমান পিছের সিটে আর সাদিফ ড্রাইভিং করছে, পাশে ইতি বসেছে। গাড়ি চলছে তার আপন গতিতে, আর আমি আমার মাথার কাপড় ফেলে ভেজা চুলগুলা শুকানোর জন্যে চুলগুলো সামনে টেনে নিলাম। সবার সাইডে জানালা অন, কিন্তু আমার সাইডেরটা অফ। তাই সাদিফ ভাইয়াকে বললাম, ভাইয়া একটু আমার সাইডের জানালাটা ওপেন করে দিন না। কেন? কি সমস্যা? গরম লাগছে? সব দিক থেকে তো বাতাস আসছেই। ইতির জ্বর লাগছে, তাই এসি অন করতে পারছি না। রাগী ভয়ে যে। না, গরম লাগছে না। মানে চুলগুলো ভেজা আমার। ভেজা চুলটা শুকানোর জন্যে একটু জানালা খুলে দিল ভালো হতো। চুলটা শুকিয়ে নিতাম। ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতে বলেছিলাম। নাওনি কেন? না, তোর দিকের জানালা খুলব না। সব তোর মাথার শয়তানি বুদ্ধি। বাইরের মানুষ দেখার জন্যে বলছিস জানালা খুলতে, তা আমি তা ভালো করেই জানি। জুমানের দিকে চেপে বসো, বাতাসে শুকিয়ে যাবে চুল। ভাইয়া সত্যি আমি এমন খারাপ ইন্টেনশন নিয়ে কিছু বলিনি। আচ্ছা লাগবে না খোলা। সরি, কিন্তু আমি খারাপ মেয়ে না। বাইরের মানুষকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। ভাইয়া তুমি এমনি বেশি করো। দিল তো মেয়েটার মনটা খারাপ করে। কিছু বলিস না তো শেফা, ওকে আর আমার দিকে চেপে বসো। ইতি আপু। শেফালি আর কিছু না বলে ইতির দিকে চেপে বসল। মাথা নিচু রেখেছে বেচারি। সাদিফ শুধু ভুল বুঝে মেয়েটিকে। সাদিফ মুচকি হেসে গাড়ি চালাচ্ছে আর মনে মনে মহা খুশি। কারণ এখন সে তার শেফাকে খুব ভালোভাবেই দেখতে পারছে লুকিং গ্লাসে। এতক্ষণ দেখতে কষ্ট হচ্ছিল শেফাকে। যাক, মেয়েটা নিজেই আমার সুবিধা করে দিল। আর শেফা ভাবছে, যেই সাদিফ ভাইয়ার জন্যে একটু মায়া জন্মে মনে, তখনই উনার এই ফাও আচরণে আমার মনে খুব কষ্ট লাগে। হা, ফালতু লোক একটা, শুধু আমার মনে কষ্ট দেয়। সিংহ কোথাকার। মসজিদ থেকে একটু দূরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে সাদিফ ভাইয়া আর খালু জুমাহ পড়তে গেলেন। মামার বাসায় যেতে আরো 2 ঘন্টা বাকি। কিন্তু ওইখানে যেতে যেতে জুমার নামাজ তো আর পড়া যাবে না। তাই সাদিফ ভাইয়া আর খালু গাড়ি সাইড করে মসজিদে গিয়েছেন, আর আমাদেরকে মা, খালামণি আর দাদির গাড়িতে বসিয়ে গেলেন। কেন রে? আমরা কি ছোট বাচ্চা? একদম বড়দের সাথেই থাকতে হবে। ইতি আপু অনেক রিকোয়েস্ট করেছিলেন সাদিফ ভাইয়াকে, কিন্তু বেচারি পেল এক বস্তা বকা। এই সাদিফ ভাইয়া তো নিজের বোনের সাথেও একটু আদর করে কথা বলেন না। আর আমার সাথে ভালো ব্যবহার তো অনেক দূরের কথা। মা আর খালামণির কাণ্ডে আমরা 3 বোন অবাক। এই 3 ঘন্টার সফরে মা আর খালামণি 2 বাক্স বিরিয়ানি আর 2 বাক্স চাউমিন নিয়ে এসেছে। সিরিয়াসলি। ইতি আপু আর জুমান আপুকে ওরা জোর করে অল্প বিরিয়ানি খাইয়েছে, কিন্তু আমাকে একটা কিছুই খাওয়াতে পারেনি। মা আমাকে বকা দিয়ে বলল, এই শেফা, খাচ্ছিস না কেন? আরো 2 ঘন্টা আছে তোর মামার বাসায় পৌঁছাতে। এতক্ষণ কি ঘাস খেয়ে থাকবি নাকি? একদম চর দিব। একটু খেয়ে নে না মা। মা প্লিজ বুঝো, আমি আজ সকালে অনেক নাস্তা করেছি। আজ সারাদিন না খেলেও ক্ষুধা লাগবে না আমার। ট্রাস্ট মি। হ্যাঁ রে শেফা, কি বলছিস? আমরা কি বাসায় ছিলাম না?
সামান্য নাস্তা করেছিস, তোর আপুরাও তোর থেকে বেশি নাস্তা করেছে। ওরা এখনো খেলো না? মা আর আমার কথা শোন লক্ষ্মী। খালামণি, উফ খালামণি, প্লিজ, আমি খাবো না। এখন খেলে আর লাঞ্চ করতে পারবো না। তখন আবার বকা দিবা তোমরা। আমাকে এত বকা দাও কেন? এই খানা আপন না আমি আপন? শেফা খেয়ে নে না বোন, একদমই অল্প। এভাবে না খেলে তোর শরীর খারাপ করবে। জুমান আপু, আচ্ছা বাদ দে তোরা এসব। আপা, জুমান ওকে বলে লাভেই এসব। ওরটা ও বুঝবে। কিন্তু পরে যেন না বলে আমার বোনের ছেলে উনাকে বকা দিয়েছে। মা, না না এসব কোনো কথা? তোমার বোনের ছেলে তো ভালো মানুষ। উনার মতো ভালো হই নাকি? আসছে একদম ভালো মানুষের খালা। আসলে কি জানো, তোমরা সবাই খারাপ। সবাই আমাকে বকা দাও। আশেপাশে সব টুপি পরা মানুষ দেখে বুঝতে পারলাম এখন নামাজ শেষ হল। একটু পরেই দেখলাম সাদিফ ভাইয়া আর খালু আসছেন। সানগ্লাসে সাদিফ ভাইয়াকে মারাত্মক সুন্দর লাগছে। কিন্তু কেউ কি জানেন এই লোকটা কত ভয়ঙ্কর? উনি আর খালু আসতেই মা আর খালা উনাদের খাবারের বক্সটা এগিয়ে দিল ন। খালু খাবেন না জানিয়ে দিল ন, কারণ উনার জার্নি করলে নাকি বমি আসে। আর খাবার খেলে তো উনার অবস্থা একদম পানি হয়ে যায়। কিন্তু সাদিফ ভাইয়া তো খাবারের দিওয়ানা। বাক্সগুলো হাতে নিয়ে গাড়িতে উঠে হাসতে হাসতে বললেন, সিরিয়াসলি মা এন্ড খালামণি, তোমরা এই ছোট্ট সফরে খাবার নিয়ে এলে। যাক ভালো হয়েছে। ভীষণ ক্ষুধা লেগেছিল। অনেক খুশি হলাম। তোমরা সবাই খেয়েছ? আমরা তো খেয়েছি, কিন্তু আমার পাশে বসা মানুষটি খায়নি। এত বলল সবাই, সে কিচ্ছুটি মুখে দেয়নি। ইতি আপু, উফ, পাশ থেকে এত চিমটি দিল ম আপুকে। আর আপু আমাকে বিট্রে করল। ইতি আপুকে বললাম, এই ইতি আপু, তোমাকে না আমি চিমটি দিয়ে ইশারা করছিলাম। উনাকে যেন না বলো এই কথা। আর তুমি বলে দিল। সাদিফ ভাইয়া আমি খেয়েছি। সত্যি? শাট আপ। এতগুলা মানুষ মিথ্যা বলবে। মা স্পুনটা দাও। আর এই যে তুমি, একটু সামনে এগিয়ে আসো। না না না, আমি খেয়ে নিব। মা আমাকে একটা চামচ দাও। সবার সামনে যদি মায়ের খেতে না চাও, তাহলে সামনে এগিয়ে আসো। খালামণি উনাকে চামচ দিয়ে মায়ের সাথে কথা বলতে লাগলেন আর বাকিরা নিজেদের কাজ করছে। আমার আর সাদিফ ভাইয়ার দিকে কেউ দেখছেই না। কি আজব। সাদিফ ভাইয়া এক চামচ বিরিয়ানি নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই হা করো। আমি বুঝি না, আমি ছাড়া তুমি কাউকে ভয় পাও না কেন? এইবার থেকে কথা না শুনলে অনেক বেশি মাইর দিতে হবে তোমাকে। আমি উনার মায়ের কথা শুনে আরলি হা করলাম। আমাকে খাইয়ে উনি সে চামচ দিয়েই খেতে লাগলেন, আবার সেই চামচ দিয়ে আমাকেই খাইয়ে দিল ন। উনার ভয় উনাকে কিছুই বলতে পারছি না। না হয় সেই চামচ দিয়ে আমার মাথায় দুইটা বাড়ি দিবেন। চুপচাপ কয়েক চামচ খেয়ে আর পারছিলাম না খেতে, তাই সাদিফ ভাইয়াকে ভয়ে ভয়ে বললাম, এখন যদি আর এক চামচ বিরিয়ানি আমাকে দেন, তাহলে আমি লাঞ্চ করব না। আমাকে জোর করলেও বকা দিল ও আমি শুনব না। আমার কথা শুনে সাদিফ ভাইয়া বললেন, বাহ, আমাকে হুমকি দিচ্ছ? মা দেখো এই টমেটোটা আমাকে হুমকি দিচ্ছে। কত সাহস ওর!
সাদিফ ভাইয়ার কথা শুনে শুধু খালামণি না, সবাই আমাদের দিকে তাকালেন। এতক্ষণ কেউ ভুলেও এই দিকে তাকাননি। আর এখন এক একটা কি উৎসাহের দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই কেউ কিছু বলতে যাবে তখন আমার প্রাণপ্রিয় খালু সবাইকে বলল, মেয়েটাকে কেন এমন করো তোমরা, আমি কিছুই বুঝি না। সে তোমাদের কথায় খাবার পর্যন্ত খেলো। এখন তো চলো। না, তোমাদের তো আবার ওর বিচার করতে হবে এখন। এই শেফা, চল তুই আর আমি চলে যায়। এরা থাকুক। খালুর কথায় সাদিফ ভাইয়া বক্সটা রেখেই আমার হাত ধরে গাড়ি থেকে নেমে গেলেন। আর বললেন, ইতি, জুমান চল চল, না হয় বাকি জার্নি তোদেরকে এই আঙ্কেলের সাথে যেতে হবে। হা হা হা। এরপর আমরা সাদিফ ভাইয়ার গাড়ির দিকে চলে গেলাম। জুমান, ইতি, তোরা পিছে বসো, আর তুমি সামনে আসো। এই ইতি আপু, আমি বসবো না উনার পাশে। আমাকে তখন কত ইনসাল্ট করেছে, এখন আবার সামনে বসতে বলছে কেন? আমার মনের কথা ওরা কেমনে জানবে? আর আমি তোমাকে আশকা করিনি তুমি বসবে নাকি বসবে না। আমি তোমাকে বলেছি সামনে বসবা। ডেড সিট। হারি আপ। চিল্লিয়ে। উনার চিল্লানিতে আমরা তিনজনই হুড়মুড়িয়ে গাড়িতে বসে গেলাম। এবার উনি সব জানালা অফ করে দিয়েছেন আর এসিটা অন করলেন। আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকাতে উনি বললেন, এসির এই পাওয়ারে কারো সমস্যা হবে না তো? আপুরা একসাথে বললেন, উহু, একদমই না। আমার কিছু বলতেই হয়নি, তার আগেই এসি অন হয়ে গেল। আশেপাশের প্রকৃতি দেখছি। অনেকদিন পরেই মামার বাড়ি যাচ্ছি। যদি জানালাটা খুলতে পারতাম তাহলে আরো ভালো লাগতো। কিন্তু এই লোককে কে কি বলবে? কিছুই বললেই তো হবে। ইজ্জত নিয়ে টানটানি। তার চেয়ে ভালো ভাই চুপচাপ থাকা। উফ, আর কতক্ষণ চুপ থাকব? আপুরাও ঘুম, আর আমার ঘুম আসছে না। মোবাইলটা ওই গাড়িতে মায়ের কাছে রয়ে গেল, আর উনি মোবাইলে অফিসের আলোচনা করছেন। হেলান দিয়ে শুয়ে আছি সিটে। সাদিফ ভাইয়া মোবাইলে কথা বলা শেষ করে মোবাইলটা বাক্সে রেখেই আমার হাত ধরে উনার কাছে টেনে নিলেন। আমি অবাক চোখে তাকাতেই উনি বললেন, বোর লাগছে নাকি খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, বোর লাগছে অবশ্যই। তাই আগে বলনি কেন? বলে আমার কি লাভ? আপনি আমাকে সবসময় বকা দেন কারণে অকারণে। এখন বোর লাগছে বললেও তো বকা দিবেন, সেটা ভেবেই আর বলিনি। মোবাইল তো ওই গাড়িতে রেখে এসেছ। আমি দেখেছিলাম মোবাইলটা বলবো ভেবেছিলাম নিতে, কিন্তু আর পরে মনে ছিল না। আমার আইফোনটা নাও, নিয়ে ইউজ করো, বোর লাগবে না। এমনি ভিডিও প্লে করতে পারতাম গাড়িতে, কিন্তু তোমার আপুরা ঘুমাচ্ছে, উঠলেই বিরক্ত করবে। না, এত দামি মোবাইল আমি নি না। ওই যে আরেকটা আছে আপনার মোবাইল, দিতে হলে এইটা দেন। ওইটার প্রাইস 70,000। ওহ বাবা, লাগবে না তাহলে, বসেই থাকি। এবার উনি উনার আইফোন নিয়ে আমার হাতে দিয়ে বলল, মেজাজ গরম করব না না আমার। মোবাইল হাতে নিয়ে বললাম, পাসওয়ার্ড? লাল টমেটো শেফা বলেই হাহা করে হাসতে লাগলেন। আমি ভাবলাম ফাইজলামি, কিন্তু সত্যিই দেখি ফোন আনলক হয়ে গেল। কি খারাপ উনি। সাদিফ ভাইয়াকে মুখ ভেঙচিয়ে আমি মনের সুখে মোবাইল ইউজ করছিলাম। অবশ্য শুধু গেমসই খেলছিলাম। অন্যর পার্সোনাল জিনিস দেখার শখ নেই আমার। প্রায় অনেকক্ষণ পর মামার বাসায় পৌঁছলাম।
এখন প্রায় 3টা বাজছে। শরীর একদম উইক হয়ে গিয়েছে। আল্লাহ জানে সাদিফ ভাইয়ার কেমন লাগছে। উনি এত ঘন্টা গাড়ি চালিয়েছেন। মামার বাসায় ঢুকে জুরু আর জারাভিকে ডাক্তারতেই জুরু দৌড়িয়ে এসে একেবারে আমার কোলে উঠার জন্যে আমার কাছে এসেই লাফ দিল। হঠাৎ এমনটা হওয়াতে আমি তাল সামলাতে না পেরে পড়েই যাচ্ছিলাম জুরুকে নিয়ে। কিন্তু ইতি আপু আর সাদিফ ভাইয়া আমাকে ধরে ফেলেন। সাদিফ ভাইয়া আর ইতি আপু আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিল না। এরপর সাদিফ ভাইয়া জুরুকে আমার কোল থেকে নিয়ে বললেন, হেই জুরাইন ব্রো, এমন করে কেউ? এখন যদি তোমার আপি পড়ে যেত, ব্যথা পেত না? আর কখনোই এভাবে আপির কোলে লাফ দিবে না। এরপর উনি জুরুকে একটা চুমু দিল না। জুরু, বাচ্চা আপুর কাছে আসো তো, বলেই আমি জুরাইনকে নিতে যাব অমনি উনার ধমক, ওকে পড়ে কোলে নিস, আগে রেস্ট কর। ইতি, জুমান বসে আছে না? গাড়ি থেকে নেমে তো মনে হয় চোখে কিছুই দেখছ না। কোথায় একটু রেস্ট নিবা? এসেই কাহিনী শুরু করলা। জুরাইন, জারাভি তোমার মাম্মা কই? উনার কথায় আমার গা জ্বলে গেল। বেড়াতে এসেও তার এই নিম্নমানের ব্যবহার থেমে নেই। হু, জল্লাদ, মাম্মা তো সাদে। জুরাইন, আচ্ছা তুমি ভাইয়ার কোলে বসে থাকো। ভাই বাবারা এখনো আসছে না যে? কল দাও না একটা। ইতি আপু, হুম দিচ্ছি। তবে গাড়িতে কথা হয়েছিল, ওদের আসতে লেট হবে। ওরা নাকি অন্য রোড দিয়ে আসছিল, আর জ্যাম ছিল নাকি অনেক। মামি এসে আমাদেরকে কয়েক দফা বকা দিল না। লেট কেন হলো? আরও আগে বের হইনি কেন? কিন্তু বকা দিতে দিতেই উনি খাবার সার্ভ করতে লাগলেন। আমি অনেক বলেছিলাম হেল্প করতে, কিন্তু মামি আমাকে করতেই দিল না। উল্টো বললেন, না রে তুই কষ্ট করিস না, এমনিও অনেক টায়ার্ড তুই। আর সাদিফ এখন তোকে এখানে দেখলে বকবে আবার। যা মা, বসে থাক না। এই অল্প কাজ, এই উল্লুকটার জন্যে মনমতো কিছুই করা যাবে না নাকি? কি আর করার, সোফায় গিয়ে বসলাম। মা খালামণিরা এখনো আসেনি। সোফায় বসে গা এলিয়ে দিল ম। আসলেই এখন ভাল লাগতেছে। তখনই জুরাইন এসে আমার কোলে বসে গেল। আপি সলি, কান দস্যি, তখন বেতা পেতে আমার জন্যে। সাদি ভাইয়া পসা। উফ, বাচ্চাটার কথায় অনেক খারাপ লাগল। একেবারে টাইট করে জড়িয়ে ধরলাম বাবুটাকে। এই ছোট্ট বাবুটাও জানে সাদিফ ভাইয়া পচা। এই জুরাইন, তুমি আমার প্রপার্টিতে বসে আমার বিরুদ্ধে বলছ। দিস ইজ নট ফেয়ার ব্রো। ভাইয়ার কাছে আসো। কিন্তু আমি জুরুকে আরো শক্ত করে জড়িয়ে বললাম, না, ও যাবে না। আমি আপনার প্রপার্টি হলে জুরুও আমার প্রপার্টি। মানে কি ফুল? কিছু বলার আগেই মামি খাবারের জন্যে ডাক্তার দিল না। আমি জুরাইনকে কোলে নিয়ে ডাক্তার নিয়ে যাচ্ছি আর সাদিফ ভাইয়া আমার পিছে পিছে আসছেন। কি আজব! আমি কি একটা বাচ্চাও কোলে নিতে পারি না? ডাক্তার নিয়ে যেতেই মামি জুরাইনকে নিয়ে নিলেন আর বললেন, ও খেয়েছে মা, তুই খেয়ে নে, না হয় ও শুধু শুধু ডিস্টার্ব করবে। সাদিফ ভাইয়া আমার পাশেই বসেছেন। উফ, এক জ্বালা আমার। উনাকে আমার পাশেই বসতে হবে, এটা যেন একদম লিখা আছে কোথাও। কিরে, ভাত নিয়ে বসে আছিস কেন? খা না বোন। জুমান আপু, আপু আমি পারছি না খেতে। আমি তখন গাড়িতে খেতে মানা করেছিলাম না? কিন্তু তোমার ভাই তো শুনেনি।
আমাকে বকা দিতে মানা করো এখন। বকা দিব না, কিন্তু তুই হাফ প্লেট খেতে খেতে আমি 2 প্লেট খেয়ে ফেলেছি। এসবের কি মানে? আচ্ছা খেতে হবে না, উঠে যাও, হাত ধুয়ে একটা ঘুম দাও। ও মা, এত ভালো ব্যবহার, যাক বেঁচে গেলাম। আমরা লাঞ্চ করার প্রায় আরো 1 ঘন্টা পরেই ওরা এসেছিল। খালার সে কি বকা খালুকে, আর খালু বেচারা চুপ হয়ে শুনে আছে। আমি আপুরা আর জারাভি শুয়ে আছি আর জুরু বাবু আমার বুকের উপর ঘুম। আমরা এমনি পার্টি নিয়েই আলোচনা করছিলাম। তখনই মামির বোনের মেয়েরা আসলো রুমে। আমাদেরকে দেখেই খুশিতে জড়িয়ে ধরল। আমি, মুন সে মেইজ। তবে লামিসা আপু আর তাসফিয়া আপু একটু বড় আমাদের চেয়ে। ওরা সহ আমরা সবাই মিলে আড্ডাক্তার দিতে থাকলাম। একটু পরে সবাই মিলে ছাদে উঠলাম। মামার বাড়ি অনেক সুন্দর, পুরনো আমলের ডিজাইন। নানা থাকতেই নানা নিজ ডিজাইনে এই বাড়িটা করিয়েছিলেন। একটা পুকুরও আছে বাড়ির পাশেই। ছাদটাও অনেক সুন্দর, বসার জায়গাও আছে। ছাদে উঠেই দেখি সাদিফ ভাইয়া, খালু, মামা আর মামির ভাই মিলে কথা বলছে। ওরা এক পাশে আর আমরা আরেক পাশে। মামার বাসায় আসার পর সুন্দর করে ওড়নাটা সুন্দর করে সেটিং করে নিলাম। কারণ এখানে সবাই আপন মানুষ, তাই মাথায় কাপড় দিতে হবে না। আপন মনে সবার সাথে কথায় বলে যাচ্ছি আমরা। সাদিফ ভাইয়ার সম্পর্কে তাসফিয়া আপু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ উনি বারবার সাদিফ ভাইয়ার দিকে তাকাচ্ছে, উনার সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করছে। আর ইতি আপু উত্তর দিচ্ছেন একটা প্রশ্নের। কিছুক্ষণ পরে দেখলাম বেশ অনেকজন ছেলে ছাদে আসলো। আরে উনারা তো মামির ভাইয়ের ছেলে। সবাইকে অনেক আগেই দেখেছিলাম। সবাই তো এখন অনেক স্মার্ট আর বড় হয়ে গেছেন। এক নজর তাকিয়েই আপুদের সাথে কথা বলতে লাগলাম। হাই লেডিস, আমাদেরকে চিনতে পেরেছ? অনেকদিন পরেই দেখা হলো আমাদের। হেই জুমান, হেই ইতি, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালোই, আমাদের তো এফবিতে কথা হয়। কই আমাকে বললা না যে তোমরা আসবে? ইতি আপু, হা হা হা, এমনি। বাই দা ওয়ে, ইজ শি শেফালি? আমি কিছুই বললাম না, বাট ইতি আপু বলল, ইয়া, ওহ মাই গড, সি ইজ সো প্রিটি। অনেক বড় হয়ে গিয়েছ, আমাকে চিনেছ? আয়মান আমি কিছু না বলেই মুচকি হাসলাম, কারণ বাম পাশে কোনায় দাঁড়ানো রাক্ষসটা আমাকে চোখ দিয়ে পুড়িয়ে ফেলছে। সাদিফ ভাইয়ার দিকে তাকানোর সাহস নাই আমার। এরা ছাদে আসার পর থেকেই উনি এই পাশে যে তাকালেন আর ঘাড় নড়াচ্ছেন না। জুরু বাচ্চাটা এখনো আমার কোলে, নামছেই না ও আমার কোল থেকে। আয়মান ভাইয়া বলে উঠলেন, জুরাইন ভাই, আমার কাছে আসো। বলেই উনি আমার কোল থেকে জুরাইনকে নিতে আসলেই সাদিফ ভাইয়া এসে আয়মান ভাইয়া জুরুকে নেওয়ার আগে উনি আমার কোল থেকে আস্তে করে নিয়ে নিলেন। এরপর আমার সামনে দাঁড়িয়ে আয়মান ভাইয়াকে বললেন, হাই, আই অ্যাম সাদনান সাদিফ, জুরাইনের কাজিন। এক হাতে জুরাইনকে নিয়ে অন্য হাতে হ্যান্ডশেক করলেন আয়মান ভাইয়ার সাথে। আয়মান ভাইয়ার সাথে অল্প কথা বলেই সাদিফ ভাইয়া আমার হাত টেনে বললেন, এই চলো। আয়মান ভাইয়া বলল, কই নিয়ে যাচ্ছেন ভাইয়া ওকে? থাকুক না এখানে, সবাই তো আছে, আড্ডাক্তার দিব সবাই মিলে। তোমরা দাও। আর ওর নাম শেফালি, ও বলিও না। ওকে, তাসফিয়া আপু বলে উঠল।
হেই হ্যান্ডসাম, আপনিও থাকুন না। সবাই মিলে কথা বললে জানাশোনা হবে। আই অ্যাম নট ইন্টারেস্টেড। এই তুমি যাবা? আসো না। বলেই আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর আমি পিছে ফিরে দেখলাম তাসফিয়া আপু কেমন করে যেন তাকিয়ে আছেন। হয়তো সাদিফ ভাইয়ার কথা গায়ে লেগেছে। আর সাদিফ ভাইয়া আমাকে নিচে নিয়ে মামিকে বলে একটা ফ্রি রুমের ব্যবস্থা করলেন। জুরাইন এখনো উনার কোলে। এক হাতে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন আর উনার আরেক হাতে জুরাইন আছে। রুমে নিয়েই উনি জুরাইনকে উনার মোবাইলে গেমস দিয়ে বেডে বসিয়ে দিল ন, আর আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে উনার এক হাত আমার কোমরে জড়িয়ে বললেন, ওই ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসির মানে কি? বেশি খুশি লাগছিল তোর? ওই কুটা যখন প্রীতি বলছিল? আর এইসব রেড লিপস্টিক কেন দিল? উফ, রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। এমনি তো রূপ খসে পড়ে তোমার, আজকে তার উপর আবার সাজছস। উনার হাতের স্পর্শে আমার গায়ে কাটা দিচ্ছে জাস্ট। আমি চোখ খিচে উনার বকাগুলা হজম করছি। উনার দিকে তাকানোর অবস্থা নেই আমার। অনেকক্ষণ উনার শব্দ না পেয়ে চোখ খুলে দেখলাম সাদিফ ভাইয়া আমার দিকে কেমন করে তাকিয়ে আছেন। উনি একেবারে আমার উপর ঝুঁকে আছেন। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে জাস্ট। উনি এবার আমার দিকে আগাতে লাগলেই আমার অনেক ভয় লাগতে লাগল। উনি আমাকে চুমু দিতে আসছেন। আল্লাহ! উনার ঠোঁট আমার ঠোঁটের কাছে আগাতে লাগলেই আমি আমার ঠোঁট নিজের মুখে পুড়ে নিয়ে কাঁপতে কাঁপতে উনাকে বললাম, এসব পাপ, প্লিজ। এমন পাপী আমি হতে চাই না। আমার কথা শোনা মাত্রই সাদিফ ভাইয়া আমাকে শক্তভাবে জড়িয়ে ধরলেন। আর আমার হাত তো উনার বুকের উপরেই আটকা পড়ে আছে। তোমাকে আমি এমন পাপী আমি বানাবো না। সরি। আই অ্যাম সো সরি ফুল। প্লিজ ফরগিভ মি। কথাগুলা বলেই উনি জড়িয়ে ধরা অবস্থায় আমার ঘাড়ে উনার নাক ঘষতে লাগলেন। আর আমি আমার দুই হাত দিয়ে উনার পাঞ্জাবি খামচে ধরলাম। আমার তো মনে হচ্ছে এখনই আমি জ্ঞান হারাব। একে তো সাদিফ ভাইয়া আমাকে সরি বলেছে, যেটা এই জনমে অসম্ভব ছিল। আর এখন উনার এই জড়িয়ে ধরা আমার কাছে আসা, এই ব্যাপারটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। একদিনে এত দোজ আমার সহ্য হচ্ছে না। তবে সাদিফ ভাইয়ার এই জড়িয়ে ধরায় আমার অন্যরকম ফিলিংস হচ্ছে। আর সত্যি বলতে এই ফিলিংসটা আমার বেশ লাগছে। কিন্তু কেন? এই কেন এর উত্তর আমার জানা নেই। সত্যিই জানা নেই। অনেকক্ষণ ধরে শুয়ে আছি কিন্তু এক ফোঁটাও ঘুম আসছে না চোখে। আমার পাশে জুরাইন ঘুমে কাত। আর সাদিফ ভাইয়া সোফায় বসেই ঘুম। মাও এই পর্যন্ত অনেকবার এসে চেক করে গেলেন আমি ঘুমাচ্ছি নাকি, কিন্তু ফলাফল সেই শূন্য। বারবার এসেই আমাকে বেডে শুয়ে চোখ খোলা অবস্থায় দেখছে। রুম থেকে বের হতেই পারছি না। কারণ একটাই, সাদিফ ভাইয়ার কড়া নির্দেশ, এই রুম থেকে বের হতে হলে উনার সাথেই বের হতে হবে। সাদিফ ভাইয়ার একটু আগের আচরণটা জাস্ট অবাক করার মতো ছিল। উনার এই হুট করে আমাকে উনার কাছে টেনে নেওয়া, জড়িয়ে ধরে আমাকে সরি বলা, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। উনাকে কোনোভাবে ঠেলেও লাভ হচ্ছিল না। এক বিন্দুও নড়ছিলেন না উনি আমার ধাক্কায়। সাদিফ ভাইয়া তো মাশাল্লাহ একটা পাহাড়ের সমান। আর আমি উনার তুলনায় মাত্রই একটা ছোট্ট পাথর। তাও উনাকে দুই হতে ধাক্কাতে ধাক্কাতে বললাম, সাদিফ ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ এসে যাবে। আমার হাড্ডি সব ভেঙে যাচ্ছে।
আল্লাহ, কিন্তু উনি তো উনার মতোই আছেন। আমার ঘাড়ে নাক ঘষতে বিজি। আর কি সব বিড়বিড় করছেন? বুঝো না কেন আমাকে? কবে বড় হবা তুমি? পাপী বানাবো না তো? আমার মনে হচ্ছিল উনি কোনো নেশার দুনিয়ায় চলে গিয়েছিলেন। আমার কথাও উনার কানে যাচ্ছিল না। কি আর করার, দাঁড়িয়েছিলাম ওই অবস্থায়ই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে জুরু এসে সাদিফ ভাইয়ার পা জড়িয়ে বসে চিল্লাতে লাগল, সাদি বাইয়া, আমকেও জড়িয়ে ধরো। ও সাদি বাইয়া, বাইয়া। জুরুর সাথে আমিও চিল্লাতে লাগলাম, সাদিফ ভাইয়া আমাকে ছাড়েন। জুরুকে কোলে নেন, ওকে জোড়ায় ধরেন। ভাইয়া। আমাদের চিল্লানোতে সাদিফ ভাইয়া তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল না। এইবার উনার হুঁশ হল। উনি বলতে লাগলেন, উফফ, তোমরা আমার কান ফাটিয়ে দিবে নাকি? এই শেফা, এভাবে চিল্লাচ্ছ কেন? এরপর উনি জুরুকে কোলে নিয়ে বললেন, এই যে জুরাইন, তুমি তো ব্রো আমার এত ভালো মোমেন্টটা নষ্ট করে দিল। আর ইউ জেলাস? উনার কথা বেচারা ছোট জুরু বুঝেইনি। কিন্তু আবার সে ভাইয়াকে বলতে লাগল, আমকে আপির মতো জড়িয়ে ধরো। সাদি বাইয়া। সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে দিল ন আর জুরুকে টাইডলি জড়িয়ে ধরলেন। জুরুও সাদিফ ভাইয়াকে জড়িয়ে ধরল। আপি, তুমিও আসো, আমদের সাথে জড়িয়ে ধরো। জুরাইনের কথা শুনে আমি উনার দিকে তাকাতেই সাদিফ ভাইয়া উনার ঠোঁট চেপে ধরে আমাকে উনার কাছে যাওয়ার জন্যে ইশারা করলেন। ইসস, কি বডি ল্যাঙ্গুয়েজ! আমি ধেত বলে চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি আমার পেটের উপর হাত দিয়ে উনার কাছে টেনে নিলেন। জুরাইন এখন উনাকে ছেড়ে আমাদের দিকে তাকাল। এতক্ষণ সে তার ভাইকে জড়িয়ে ধরেছিল, এখন কি আমরা একসাথে জড়াই ধরব? না ব্রো, এখন তুমি আর তোমার আপি রেস্ট নিবে। এই না, আমি বাইরে যাচ্ছি, আপুরা সবাই মজা করছে, আমি ওদের কাছে যাব। আর ওইখানে গিয়েই তোর রূপ দেখাবি সবাইকে। এই তো, আপনি সবসময় এমন করেন আমাকে। কেন, আমি কি করেছি? ওই ভাইয়াটার সাথে কি আমি কথা বলেছি একবারও? আপনি তো তাকিয়েই ছিলেন আমার দিকে, দেখেননি আমি কি করছিলাম? ওই ভাইয়াটার জন্যে কত কথা শুনতে হলো আমার। সাদিফ ভাইয়া আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বললেন, হুসসস, বেশি বক বক করছো মনে হচ্ছে। বকা দিচ্ছি না এখন, সেটা শকর করো, না হলে মুখে মুখে তর্ক করার মজা বুঝতাম। চুপচাপ বেডে শুয়ে পড়ো যাও। উনার কোল থেকে জুরুকে নিয়েই শুয়ে গেলাম। আর উনি সোফায় শুয়ে হুকুম দিল, ন, আমি উঠে যদি না দেখি তোমাকে এই রুমে, বিশ্বাস করো 1 সেকেন্ডও রাখবো আর এখানে, সোজা আমার বাসায় নিয়ে যাব। একা রুমে থাকবে তখন সেখানে। ঘুমাও একটু কষ্ট করে, নিজেকে রেস্ট দাও। সেই রেস্টের জন্যে শুইলাম, এখনো ঘুম আসছে না। আর উনি আর জুরু মনে হয় বিয়ে বাড়ির ঘুম দিচ্ছে। চোখে পানি লাগাতেই ঘুমটা ছুটে গেল। চোখ খুলে দেখি সাদিফ ভাইয়া পানির গ্লাস নিয়ে বসে আছেন আমার পাশে, আর জুরাইন আমার মুখে পানি ছিটাচ্ছে। এই জুরু, এই পচা বুদ্ধিটা কে দিল? কে আর দিবে? তোর পাশে যে বসে আছে মিস্টার সাদনান সাদিফ, তিনি এই প্ল্যান করেছেন আর এই পিচ্ছিটাকে কাজে লাগিয়ে দিয়েছে। ইতি আপু। ইতি আপুর কথা শুনে উঠে বসলাম। দেখলাম ইতি আপু, জুমান আপু, লামিসা আপু, তাসফিয়া আপু আর মুন এখানের সোফাটায় বসে আছে।
তারা সবাই হাসছে মুখ টিপে, শুধু তাসফিয়া আপুটা ছাড়া। উফ অফ, আমি কি জোকার নাকি? সাদিফ ভাইয়াকে বলে উঠলাম, এই আপনি এখানে এত মেয়ের মাঝে যে বসে আছেন, আপনার কোনো লজ্জা লাগছে না? আপনার কি কোনো রকম লাগে না? কোনো মেয়ে বসে আছে নাকি করছে আমার ম্যাটার না সেটা। আমি আমার কাজে এসেছি, সো তোকে এত উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমার। নাও গেট আপ। সন্ধ্যা 7টা বাজে। 1 ঘন্টা ঘুমিয়েছিস? কি এতক্ষণ? আল্লাহ, মামি সব কাজ একা একা করছেন মনে হয়। আগে আসবে না জুরু আপুকে ডাক্তারতে? সাদি বাইদে নি দাঁততে। তোকে এত কাজ নিয়ে ভাবতে হবে না, বাইরে এনাফ মানুষ আছে। উঠে ফ্রেশ হও, দেন নাস্তা করবা। সেই দুপুরে কি খেয়েছো আর খাওয়ার নাম নেই? গো ফাস্ট। কথাগুলা বলেই সাদিফ ভাইয়া চলে যাচ্ছিলেন, তখনই তাসফিয়া আপু বললেন, সাদিফ আপনি তো আমাদের সাথেও একটু টাইম স্পেন্ড করতে পারেন। বাট উনি কথাটা শুনেছে নাকি কি জানি, কারণ উনি হন হন করেই রুম থেকে বেরিয়ে গেলেন। আর তাসফিয়া আপু উনাকে ডিরেক্ট নাম ধরেই ডাকতারছেন। ওহ নো, তাহলে কি তাসফিয়া আপু? উফ অফ, এসব পড়ে ভাবব। এখন আপাতত ফ্রেশ হয়ে রুমের বাইরে যাওয়া দরকার। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রুমে বসেছিলাম, এরপর আপুদের সাথেই রুম থেকে বের হলাম। ওমাগো, কত মানুষ এসেছে! এত অচেনা মানুষ, আগে তো জানতাম না এত মানুষ আসবে। তাড়াতাড়ি মাথায় ওড়নাটা দিয়ে দিল না হয় কখন যে সাদিফ ভাইয়া এসে চুলের মুঠি ধরে আছাড় মারে। যাক, এত রিস্ক নেওয়া যাবে না। মা, খালামণি, মামি, মামির বোন, ভাইয়ের বউ সবাই বসে আড্ডাক্তার দিচ্ছে, যেন কারো কোনো কাজে নেই। অবশ্য এখন জানলাম যে আজকের কাজের জন্যে মানুষ রাখা হয়েছে। আমি গিয়ে বসতেই সাদিফ ভাইয়া এক প্লেটে বিভিন্ন নাস্তা নিয়ে হাজির। চুপচাপ এগুলা ফিনিশ করো। কথা বাড়ালাম না আর প্লেটটা নিয়ে নিলাম, না হলে এত লোকের মাঝেও ঠাসঠুস মেরে দিবে। এই লোকের কোনো গ্যারান্টি নাই ভাই। আমি প্লেট নিতেই উনি হেসে চলে গেলেন। মামার বাসা আজকে চেনাই যাচ্ছে না, এত সুন্দর করে সাজিয়েছে। পিঙ্ক আর হোয়াইট কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও লাগছে। ড্রয়িং রুমের একপাশে সুন্দর করে একটা বারবির থিম লাগিয়েছে। এইখানেই মেবি কেক কাটবে। একটু পরেই দেখলাম সাদিফ ভাইয়া আর মামা মিলে একটা কেকের বাক্স নিয়ে বাসায় ঢুকছেন। এত বড় কেক! অবশ্য মানুষও কম না। ইতি আপু আর আমি মায়ের পাশে বসে আছি, আর বাকি সবাই ছাদে বসে আছে। আমারও অনেক ইচ্ছা করছিল ছাদে যেতে, কিন্তু এই সাদিফ ভাইয়া আমাকে তা জীবনেও এলাও করবে না। আমি একটা কথাই বুঝি না ইতি আপু, জুমান আপুকে উনি এত ছোটখাটো ব্যাপারের জন্যে বকা দেয় না, কিন্তু আমাকে একটু গড়বড় হলেই শেষ। জারাভি একটা সুন্দর পিঙ্ক গাউন পরেছে, আর আমি ওর মাথায় একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিয়েছি। স্টোনের একটা ক্রাউনও সেটিং করে দিয়েছি। জারাভির সম্পূর্ণ সাজ আমিই সাজিয়েছি। কারণ আমি ছাড়া কাউকেই সাজাতে দিচ্ছিল না। মাশাল্লাহ জারাভি, তোমাকে অনেক সুন্দর লাগছে বাবু। থ্যাংক ইউ আপি, তুমি সাজিয়ে দিয়েছ তাই তো সুন্দর লাগবেই। উহু, আমার বনুটাই এমন কিউট আর আদুরে। শেফা, তোদের হলে আয়, সবাই ওয়েট করছে। মামি, হ্যাঁ হয়েছে, আসছি মামি। এরপর আমি আরেকটু লিপস্টিক, আইলাইনার আর পাউডার দিয়ে নিলাম।
উফ, এই লিপস্টিকটা জাস্ট ওয়াও। মাঝখানে সিটি করে সামনের কাটা চুলগুলা বের করে সেটিং করে নিলাম আর লম্বা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিল আর পার্স থেকে আমার কানের দুলগুলো নিয়ে পরে নিলাম। মাথায় ওড়নাটা আবার ঠিক করে দিল বের হওয়ার আগে আরেকবার নিজেকে আয়নায় দেখে নিলাম। যাক, ভালোই লাগছে। জারাভির হাত ধরে একসাথে রুম থেকে বের হলাম। একটু আগে যা একটু ফাঁকা ছিল ঘর, এখন তো পুরাই মানুষে ভর্তি। মামি এসেই জারাভি আর আমার কপালে চুমু দিল আর মামা মামি একসাথে জারাভিকে নিয়ে কেক কাটতে গেলেন। আমাকেও বলেছিলেন যেতে, কিন্তু ওদের ফ্যামিলির মাঝে আমি গিয়ে কি করব? আমি গিয়ে ইতি আপু আর জুমান আপুর পাশে দাঁড়ালাম। এই লিপস্টিকটা তোকে বেশ মানিয়েছে বেবি। এটা কার? জুমান আপু। এটা জারাভির। আমি ফ্রেশ হওয়ার সময় লিপস্টিক মেকআপ সব চলে গিয়েছিল, তাই আরেকটু সেজে নিলাম আর কি। হি হি হি। হ্যাঁ, আর এখন তুই এই রূপ দিয়ে ছেলে পটাবি। এই তো। পাশ ফিরে দেখলাম সাদিফ ভাইয়া আবার এসব কথা বলতে চলে এসেছে। এই আপনার সমস্যা কি? সব সময় এমন ফালতু কথা বলার কি মানে? আমি কিন্তু আর সহ্য করব না। দাঁতে দাঁত চেপে। কি করবি তুই? হ্যাঁ, রাগী ভয়ে যে। খালামণিকে বলে দিব যে আপনি একটা ফাজিল, আর আমাকে সবসময় ইনসাল্ট করেন, তাও সেই ব্যাপারে যে ব্যাপারটা আমি নিজেও বুঝি না আর না কখনো করেছি। এবার সাদিফ ভাইয়া আমার গা ঘেঁষে দাঁড়ালেন আর আমার হাত চেপে ধরলেন। উহহ, ব্যথা লাগে তো। ছাড়েন না হাত, আঙ্গুল ভেঙে গেল। ইতি আপুরে, তোমার ভাইকে বলো না আমার হাতটা ছাড়তে। ভাই, এখানে এসব করার কি মানে? ওকে দেখে এখানে সবচেয়ে ভদ্র মেয়ে মনে হচ্ছে। আর তুই কিনা? এই ভদ্রটাই তো আমার জান নিচ্ছে। আশেপাশে দেখ, সবাই কিভাবে তাকিয়ে আছে এই ভদ্রটার দিকে। কথাটা বলেই উনি আমাকে টান দিয়ে পিলারের পিছে নিয়ে গেলেন আর পিলারের সাথে চেপে ধরে রাগী গলায় বললেন, লিপস্টিকটা মুছ। এই কি শুরু করছেন এগুলা? সরেন তো। মা, খালামণি সবাই এসে যাবে এখন। কেক কাটা শেষ মনে হয়। সাদিফ ভাইয়া আঙ্গুল দিয়ে উনার ঠোঁট স্লাইড করতে করতে বললেন, তুই মুছবি লিপস্টিক নাকি আমি ব্যবস্থা করব? আমার ব্যবস্থা কিন্তু তোর পছন্দ হবে না। পাপী হয়ে যাবি তো আমি মুছে দিল। আমি এবার আমার দুই হাতে আমার ঠোঁট চেপে বললাম, না না, আমি যাচ্ছি। আপনি প্লিজ রুমের সামনে দাঁড়ান। কথাটা বলেই দৌড় দিল শেফালির এমন কাণ্ডে সাদিফ হেসে হেসে আপন মনে বলল, তুমি না বললেও দাঁড়াতাম রুমের সামনে। ভিতুর ডিম যে তুমি, এত আদুরে কেন? রুমে গিয়ে আমার পার্স থেকে লিপগ্লোস বের করে দিয়ে দিল ঠোঁটে। রুমের বাইরে সাদিফ ভাইয়া দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। আমাকে দেখেই উনি ফোন রেখে দিয়ে আমার কাছে এসে বললেন, এটা কি দিয়েছ? এত চিক চিক করছে। ঠোঁটে কিছু না দিল কি হতো? এমনিও তো পিঙ্ক তোমার ঠোঁট। এবার মাথা বেশ গরম হয়ে গেল। এক দমে উনাকে বললাম, এই একদম চুপ করেন আপনি। এটা না এইটা, এইটা না এটা। এত মুড সুইং কেমনে হয় আপনার? আমি আর কোনো কথাই শুনব না। টাটা বলেই এক দৌড় দিল শেফালির এই কথা শুনে সাদিফ অবাক হলেও সাদিফের বেশ হাসি পেল। চেরি ব্লজম। দৌড়াতে গিয়েই এক ধাক্কা খেলাম।
তাকিয়ে দেখি তাসফিয়া আপু। আমার পিছে সাদিফ ভাইয়াকে দেখেই তাসফিয়া আপু নিজের পা চেপে ধরে বসে আমাকে বকা দিতে লাগলেন। এই মেয়ে দেখে চলতে পারো না? আর এত ঢং করে দৌড়াচ্ছ কেন? উফ আমার পা। সাদিফ ভাইয়া দ্রুত এসেই আমার দুই বাহু ধরে বললেন, ব্যথা পেয়েছ? ঠিক আছো তুমি? আর এই যে তাসফিয়া নাকি, তুমি ওকে কেন বকছ? ওর ধাক্কায় তুমি পড়োনি। সো স্টপ অ্যাক্টিং অ্যান্ড গেট আপ। তাসফিয়া আপু এখনো ফ্লোরে বসে আছে, তাই আমি আমার হাতটা উনার দিকে এগিয়ে বললাম, আরে আপু উঠুন। সরি, আমি খেয়াল করিনি আপনাকে। তাসফিয়া আপু আমার হাত ধরার আগেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে নিয়ে গেলেন। কি মানুষ উনি! উনাকে কিছু বলতে যাব তখনই আমাকে বললেন, এই মেয়ে থেকে দূরে থাকবে, মনে থাকে যেন। রাগী ভাবে। একে একে সবাই জারাভিকে উইশ করছে আর কেক কাটছে। আপুরা আমার জন্যেই ওয়েট করছিল। আমি আসতেই আমরা একসাথে কেক কাটলাম আর জারাভিকে উইশ করলাম। সাদিফ ভাইয়া আমাদের ছবি তুলছিলেন। খালু, খালামণি, সাদিফ ভাইয়া, আপুরা, মা আর আমি সবাই মিলে একসাথেই জারাভিকে উইশ করে কেক কাটলাম। আমরা যেতেই জুমান আপু সাদিফ ভাইয়াকে বললেন, ভাইয়া, তুমি আর শেফা দাঁড়াও, জারাভির সাথে একটা ছবি তুলি তোমাদের। জুরাইন এসে আমার কোলে উঠতে নিলে সাদিফ ভাইয়া জুরুকে কোলে নিয়ে নিলেন আর আমাদের সাথে জুরুও অনেকগুলা ছবি তুলল। আমরা সবাই একসাথে বসে আছি একপাশে, আর চারদিকে অনেক মানুষ, তাই এই দিকটা একটু শান্তি লাগছে। সাদিফ ভাইয়া জুরাইনকে কোলে নিয়ে বসে আছেন আর ফোন কথা বলছেন। উনার গার্লফ্রেন্ড হবে হয়তো, না হয় এত সুন্দর করে হেসে হেসে কথা বলতো। উফ, উনাকে যা হ্যান্ডসাম লাগছে না। আর উনার হাসিটা অনেক সুন্দর, হাসলে উনার গেজ দাঁতগুলো দেখা যায়। তখন তো উনাকে দেখলেই যে কোনো মেয়েই ফিট হয়ে যাবে। কিন্তু কেন জানি আমার থেকে উনার এই হাসিটা দেখে কষ্ট লাগছে। বুকের কোথায় যেন অনেক ব্যথা হচ্ছে। না চাইতেও উনার গার্লফ্রেন্ডের ব্যাপারটা আমার হজম হচ্ছে না। হঠাৎ সাদিফ ভাইয়ার ভ্রু নাচিয়ে আমার দিকে তাকানো দেখেই আমি অন্যদিকে ফিরে গেলাম। ছি, কি ভাবছে উনি? কতক্ষণ তাকিয়েছিলাম আল্লাহই জানে। তাসফিয়া আপু আমার পাশে এসে বসলেন। বসেই আমাকে বলতে লাগলেন, আচ্ছা, আমার কাজিন আয়মানকে তোমার কেমন লাগে? উনার কথা শুনে আমি অবাক। ভাইয়াটাকে আমি ভালো করেই দেখিনি। আর এসব ছেলে দেখা ক্রাশ খাওয়াতে আমি নাই। আর যেগুলা ক্রাশ খাই সেগুলা কেউ চীনে, কেউ পাকিস্তানে, আর কেউ কোরিয়ায়। মানে সবাই একটার। হা হা হা। আসলে আয়মান তোমাকে অনেক পছন্দ করছে। আয়মান অনেক ভালো ছেলে, অনেক বড় বিজনেস করে, আর তোমাকে আপুটাকে বলতে না দিয়ে বললাম, সরি আপু, এসবে আমি নাই। আর প্লিজ এসব বলিয়েন না কাউকে। সাদিফ ভাইয়ার কানে গেলে উনি এখানে সবার সামনেই তামাশা শুরু করবে। আমার কথা শুনে তাসফিয়া আপু বাঁকা হেসে চলে গেলেন। আর আমি এই আয়মানের বাচ্চার কথা ভাবছি। এসব কোনো ধরনের কথা? একটু দেখেই পছন্দ হয়ে যায় নাকি? ঢং সব। ডিনার করে আপুরা আর আমি মিলে কথা বলছিলাম। আপুদের ভার্সিটিতে নাকি প্রোগ্রাম হবে, আপুরা অনেক প্ল্যানিং করছেন। আমাকেও নাকি নিয়ে যাবেন। ওয়াহ, অনেক খুশি হলাম। আমার অনেক ইচ্ছা ছিল এমন প্রোগ্রামে যাওয়ার।
তখনই সাদিফ ভাইয়া এসে আমাকে চেয়ার থেকে উঠিয়ে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন, তাসফিয়া মেয়েটা তোকে ওই আয়মানকুর কথা কি বলেছে সব বল। আমি আগাগোড়া সব কথাটা একদমই বলে দিল আমি কি উত্তর দিয়েছি তাও বলে দিল কিছুই বাদ রাখিনি। আমার কথা শেষ হতে তিনি আমার গাল ছেড়ে গালে হাত বুলিয়ে চলে গেলেন। একটু পর দেখলাম সাদিফ ভাইয়া তাসফিয়া মেয়েটার সাথে পিলারের ওইদিকে দাঁড়িয়ে কথা বলছেন। কি এমন কথা যে একেবারে পিলারের কাছে গিয়ে বলতে হচ্ছে। ইতি আপুর ডাক্তার আপুর দিকে ফিরলাম। আপুর সাথে একটু কথা বলে আবার সাদিফ ভাইয়াদের দিকে ফিরতেই দেখি তাসফিয়া আপু গালে হাত ধরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছেন। আর সাদিফ ভাইয়া হাত নেড়ে উনাকে কি যেন বলছেন। আচ্ছা সাদিফ ভাইয়া কি তাহলে তাসফিয়া আপুকে চড় দিল? কিন্তু কেন? চলবে।